নেক্সট বাংলা পলিটিক্স, বাংলার রাজনীতি। ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকে এক্সটিংগুইশ করে দাও। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008 ক্ষমতায় আসছে। ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, আওয়ামী লীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের আর ওই যত লীগ ব্যবসায়ীরা আছে এদেরকে দেখেছি। মিয়ানমার তো আর যাই হোক ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন। কতজন করছে? না কতজন না, ফেলানির মতো যে কাজটা আপনি একটা জিনিস দেখেন, ওটা আমি আসবো। ফেলানির মতো তো ধরুন যে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার, নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে, হত্যা করা হবে। বাস যদি, সে লোক তো অসুস্থ। আমার মাথায় যদি বাস পড়ে, আগে গ্রামে দেখা যাতে তাল গাছের উপর বাস পড়ছে, তাল গাছটা একটু ফরফর করে উড়ে গেছে, তো ওনার মাথায় কালকে বাস পড়লো, তাহলে কেউ না কেউ রাতের বেলা ওনার মাথায় বরফ দিয়েছে, বরফ দিয়ে এমন কোনো মন্ত্র শিখাইছে, সেজন্য আজকে সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। কেন? হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে, নাহলে ওনাকে আরো 10 বার জন্মাতে হইতো সিআইসি হওয়ার জন্য। আর একটা জিনিস ভাই যেটা বললো, ফারুক ভাই, তার সাথে কথা একটু, হাদিটা কে? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট হল? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনোদিন বিক্রি হয়নি। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্যবাদের কাছে। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন, ওই ভাই বললো হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে 2 জনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে, সে কোনো, তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই, সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না, সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি, সেই জন্য আমাকে কি করা হচ্ছে, গণশত্রু বলা হচ্ছে, মামার হত্যা জায়েজ বলা হচ্ছে। এইটা তার মানে, এই গতকালকে ছিল 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে, হত্যা করা হবে। যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমরা, আপনি বললেন না 16ই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কি ছিল, পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব, মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে। সেই গর্বের সাথে যখন করব, 16ই ডিসেম্বরের পরে আপনি কি করলেন, মেজর জলিলকে 71 সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন, সে একজন সেক্টর কমান্ডার। তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতার সূর্যটা 71 সালে 16ই ডিসেম্বর উদিত হয়েছে, সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায়। সেই জন্যই কিন্তু আমাদের 36শে জুলাই। আর ভাই আপনাকে একটা জিনিস বলি, বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার, নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। এবং এই হাসানুল হক ইনুরা, জাসদের যদি 22,000 কেন 2 জন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে, এটা তো অস্বীকার করার কিছু না। আপনি সংখ্যা বাদ দেন, 22,000 হলো না, তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না? যে ইনুরা ওপারে যেতে পারেনি, ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা করতো, কাজী জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে, তারা তো ওপারে যেতে পারেনি। আজকে তারাই কি করতেছেন, ওনাকে সমর্থন করতেছেন। এবং এই জাতীয় পার্টি আপনি দেখেন তো, জাতীয় পার্টির ফিলোসফিটা কি, ইজ দ্যার এনি ফিলোসফি? সেই পার্টিটা কি করলেন, 13 সালে
তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপার থেকে কি আসলেন, ফরেন সেক্রেটারি আসলেন, এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন, জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও, কারণ খালেদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করবে না। এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতির মাধ্যমে পরের দিন কি বলে দিলেন, হ্যাঁ আমরা ইলেকশনে যাব, এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো, বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র। আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায়? এবং আরো একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই গণমাধ্যম কর্মীদের জন্য, ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা, কেন ভাই ইনক্লুসিভ? তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে, কেউ তো এখানে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি, যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে যাচ্ছেন? কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি সারেন্ডার করতেছেন? এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে? কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে, এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে কি হত্যাযজ্ঞ করলেন? হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই জানে না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। আমি আপনি এদিকে চলে গেলেন। মিয়ানমার তো আর ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন। কতজন করছে? না কতজন না, ফেলানির মতো যে কাজটা আপনি একটা দিন দেখেন। ওটা আমি আসবো, ফেলানির মতো তো ধরুন যে আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের চিহ্নপত্র, এই ৩য় খণ্ডের পেজ নম্বর ৬৯৯। আমি একটু পড়তেছি। শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারে ভেঙে পড়েন। সাংবাদিক সম্মেলন করলেন ১৭ তারিখে, করে তিনি বললেন আমি শ্বেতপত্র প্রকাশ করব। বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করেন। এখন আপনার কথায় আসে, ভারতে যে ভাই সাহায্য করার কথা বললো, ভারত খুব পরোপকারী সাহায্য করবে। কাশ্মীর দখল করলো কেন? নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্য ঘোষণা করলেন, আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন। আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন, ভারতের মধ্যে নিয়ে নিলেন। সিকিমকে নিলেন, গোয়াকে নিলেন, ১২টা প্রিন্সেস স্টেটকে নিলেন। হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্য? আচ্ছা বুঝলাম, ১৬ তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন, আমার তো মুক্তিযোদ্ধারা ছিল, তাদের হাতে তো অস্ত্র ছিল। আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট, জেলা, ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন, ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট? ভাই সত্যকে সত্য মানতে হবে। ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো, কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি, কারণ আমরা সেটা করে উঠতে দিইনি। সেই জন্যেই ২২,০০০ যে জাসদ কর্মী, মানে সে তো এই দেশেরই সোনার বাংলা সন্তানেরা। মেজর জলিলরা তো এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। আর আপনার কথা এখন আসি, জামাতে ইসলাম বিএনপির সাথে ৫ বছরে ২টা মন্ত্রিত্ব ছিল। তার চেয়ে বড় একটা সত্য কথা শোনে, রাইট ইজ ব্লক ৯১-৯৬-তে ছিল না, আমরা তো সমর্থন দিচ্ছি, কোনো মন্ত্রিত্ব তো ছিল না, কোনো এমপিও না হয়নি, কিছু না হয়নি। রাইট ইজ ব্লকে আপনি আবার যাদেরকে রাইট ইজ বলতেছেন, এই রাইট ইজ ব্লকের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো? গত ৫৪ বছরে একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে দাঁড়িয়ে, যেমন সিপিডি, আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে, ওখানে ডানপন্থী কেউ আছে না। আপনি দুর্নীতির বিষয়ে কি আছে? আপনি যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক, শাহরিয়ার কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা, যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোড় দরায় পৌঁছায় দিতে পারিনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যেই ১৭ বছর শেখ হাসিনা এই খেলা খেলছে, ৫ বছর শেখ মুজিব খেলছে। কখনোই যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না, কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না, কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন। আপনাকে এটা কথা বলি, মেজর জলিলকে আপনি কেন কোনো খেতাব দিলেন না? মেজর জলিল একটা সেক্টর কমান্ডার, তিনি, আপনি কর্নেল তাহেরের কথা ধরেন, তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না? জাসদ করায় কি অন্যায় ছিল?
তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে যান তাহলে এই উত্তর পেয়ে যাবেন। এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, তাদেরই হবে কি তারা কোনো খেতাব পাবে না, তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হতে হবে। আমি একটা প্রশ্ন করে, হয়তো আমরা হাতে সময় একদম নাই। আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন। আনিস আলমগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এই যে মানুষ এখন আনিস আলমগীর এখন কারাগারে, যদি বলে 5 দিনের রিমান্ডে হয়েছে। আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? যদি বলি, তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি 5 দিনের রিমান্ডে গেছেন। তিনি আজকে কারাগারে উঠে আবার অঝরে কেঁদেছেন, এরকম একটি নিউজও হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া, নাকি আসলে তার অপরাধ ছিল? প্রথম জিনিস হচ্ছে, আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয়, সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান, তাই না ভাই? আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে? এই কথা বললে আপনি কি ভাবেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন না এই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। দ্বিতীয় কথা, জেস মিল বলছে স্বাধীনতা কি এনজয় করতে গেলে, স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো, এটা না। এটা মানে স্বাধীনতা না, স্বাধীনতা শুড বি লিমিটেড। আপনি এই দেশকে ধারণ করতেছেন, আপনি 36শে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ, সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন? আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি, যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম, তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন, একবার কেন জিজ্ঞাসা করলেন না জয়ের মা 13 সালের ইলেকশন কেন এমন করলো, 18 সালের ইলেকশন কেন এমন করলো? আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি। আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন? আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক, সে বিপ্লবের ধারাকায়। আপনারা এই প্রশ্ন করলেন কেন? কেন আপনারা তাবেদার, আপনাদের কোনো মেরুদণ্ড নাই, এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি, ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন, এবং তাই করতেছে। আনিস আলমগীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না, তারা বড় বড় কথা বলে। তাহলে আমার প্রশ্ন, তারা একদিনও কেন গত 17 বছর জেল খাটলো না? আয়নাঘর তো অনেক দূরের কথা, তারা একদিনও কেন, এই যে একজনের নাম কি আলম জানি না, উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ করে তিনি কখন কোন দল, যে উনি বলছিলেন 12 সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, সে আজকে বিশাল জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোকর দিয়ে আবার কি করেন, কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা। মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পারপাসে রে ভাই। কথা আমাদের দুই ভাইয়ের মধ্যে তো কথা হচ্ছে না। আমরা তো এবং আপনারা দেখেন, আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব, মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে। যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। কিন্তু আপনার কাছে সেলুট, আপনারা আমাকে ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, যে এটাই হওয়া উচিত মিডিয়া, এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র, এটার নাম স্বাধীনতা। ওইভাবে ন্যারেটিভ তৈরি করা, ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা, এর নাম সাংবাদিকতা। মৃত্যু আমরা দেখেছি আওয়ামী লীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের, আর ওই যত লীগ ব্যবসায়ীরা আছে এদেরকে দেখেছি। তো সাডেনলি সেরকম একটা ঘটনা ঘটেছে। আর দ্বিতীয়ত যেটা দেখলাম, এই ঘটনাটাকে একটা আইন শৃঙ্খলা এলিমেন্ট, একটা ফৌজদারি অপরাধ ঘটেছে, একটা ল এনফোর্সমেন্ট ব্রিচ হয়েছে, এই জায়গাটার বদলে দেখতে পাচ্ছি একদল আর এক দলকে সিরিয়াসলি ক্রিটিক করার জায়গাটাতে নেমে গেছে। এবং এইটা মনে হচ্ছে যে একটা প্লান্টেড ইনসিডেন্ট মনে হয়েছে, এবং অ্যাট এ টাইম অনেকগুলো ঘটনা ঘটেছে। খুলনাতে একটা যুবদল, সাবেক যুবদল নেতা খুন হয়েছে, মসজিদের একজন ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে একই দিনে। তারপরে গাজীপুরে ছাদের উপরে পানির ট্যাঙ্কির ওখানে দেখলাম যে চাঁদাবাজির ব্যাপারে কোপাচ্ছে, এরকম ঘটনাগুলো গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলো। হ্যাঁ, তো সেই জায়গাটাতে মনে হয়েছে। এবং এই যে ভিকটিম মিডফোর্ডের, তার ভাতিজির একটা ভিডিও কিন্তু আবার আসছে অনলাইনে দেখলাম, এবং সেই মেয়েটা বলছিল যে একজন প্যান্ট শার্ট পরা একটা স্মার্ট টাইপের লোক, সে পাশে দাঁড়িয়েছিল, খুবই ইনস্ট্রাকশন দিচ্ছিল, ছবি সিসিটিভি ফুটেজ যেন থাকে, এরকম বেশ কিছু কথা বলেছে। এবং সে মহিলাটা দাবি করেছে তার কাছে নাকি সকল ফুটেজ আছে, কারা আসলে এটার পিছনে জড়িত। এবং যে কায়দায় পিটানো হয়েছে, যেমন আপনি একটা মানুষকে মারছেন,
মেরে ফেললেন, তারপরে উলঙ্গ করলেন, তার উপরে আবার দাঁড়ায় নাচানাচি হচ্ছে, এরপরে আপনি আবার পাথর মারলেন। মানে মারার জন্য, ঠিক একটা মানুষকে খুন করতে যদি কেউ চায়, ঠিক এই লেভেলের এতগুলো স্টেজ ব্যয় করে খুন করাটা কেউ আসলে খুন করে না। খুন করে যিনি করেন, আমরা যেহেতু আইনের ছাত্র, ক্রিমিনোলজি পড়েছি, মনস্তত্ত্বটা থাকে কুইকেস্ট টাইমে খুনটা করে পালিয়ে যাওয়া। তো সেই জায়গায় যে পরিমাণ সময় নিয়ে খুন করা হয়েছে, ভিডিও ফুটেজটাও সেরকম, ফুটেজ রেকর্ডেড রাখা হচ্ছে, তো সেইটা যথেষ্ট সন্দেহজনক। এবং এই ধরনের ঘটনা হিস্টোরিক্যালি আমরা দেখেছি যেগুলো ঘটেছে, যেমন ধরেন বিএনপি জামাতের সরকারের সময় দেখবেন অনেকগুলো নাটকীয় ঘটনা ঘটেছে, এবং আওয়ামী লীগের আমল থেকে দু একটা ঘটনা ঘটেছে। আব্দুর রহমান বাংলা ভাইয়ের নাটক, মুফতি হান্নান নাটক, তারপরে হচ্ছে তারেক রহমান এই 21শে আগস্টে ঘিরে যে অপপ্রচার করা হয়েছে, হাওয়া ভবনের যেই বিষয়গুলো আমরা দেখেছি, রমনার বটমূলে বোমা হামলা হয়েছে, যশোরের উদিচির প্রোগ্রামে বোমা হামলা হয়েছে, কমিউনিস্ট পার্টির মিটিংয়ে আপনার পল্টনে বোমা হামলা হয়েছে, তারপরে কাজী আরেফ নামে রাশেদ খান মেনন, এরা অনেক বিভিন্ন সময় আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এবং এই ঘটনাগুলোকে জাজ করলে আপনি দেখতে পারবেন যে একটা প্যাটার্ন অফ ইনসিডেন্ট আছে। এবং আমরা যারা এরশাদের সময়কার ঘটনা জানি, রিপন ভাই তো তখনকার ছাত্রনেতা ছিলেন, যে এরশাদ তার বাহিনীকে দিয়ে কিভাবে পিটাইছে, লাশের ব্যবসা করছে, ফ্রন্টে নিয়েছে, ব্যাকে নিয়েছে। জাসদের যিনি মহিউদ্দিন ভাই, উনি বই লিখেছেন এইসব ব্যাপারগুলোতে, এগুলো কিন্তু ফ্রন্টে আসছে আমাদের। তো এই ঘটনাটা পার্টিকুলারলি দেখবার পরে আমার কাছে মনে হয়েছে এটা স্বাভাবিক কোনো ফৌজদারি অপরাধ না, এটা একটা লিঙ্কড ইমপ্ল্যান্টেড ইনসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করছেন কোন ধরনের ষড়যন্ত্র, সাবোটাজ? এটা আমি মনে করছি। এখন এটা কেন করা হচ্ছে, এটা কেন পার্টিকুলারলি এই টাইমে কেন হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের মিটিংয়ের আগ পর্যন্ত দেখবেন, রিপন ভাই যেহেতু আছে আমি খোলামেলাই বলছি, বিএনপির অনেক সিনিয়র নেতাও দেখবেন অনেক অসংযত স্টেটমেন্ট দিয়েছেন। জি। এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যে সাহায্য করছেন ওই স্টেটমেন্টের সাথে সাংঘর্ষিক ছিল। তো সেই জায়গাতে মিটিংয়ের পরে কিন্তু দেখবেন এটা কিন্তু কাম ডাউন হয়ে গেছে সারা দেশে। বিএনপির পক্ষ থেকে কোনো রকম হস্টাইল অথবা অসম্মানজনক কোনো স্টেটমেন্ট কেউ দেয় নাই। আমরা জানি যে বাংলাদেশের পতিত ফ্যাসিবাদের সুবিধাবাদী একটা অংশ, যাদেরকে ডিপ স্টেট বলছি আমরা, বিভিন্ন জায়গায় যারা রয়ে গেছে, এবং দিল্লির গোলাম যারা আছে, লেন্দুব দর্জি, মির্জাফররা, তারা এই মিটিংটা হোক চায় নাই। এবং আমরা এটা জেনুইনলি জানি, তারা এই মিটিংটা হোক তারা চায় নাই। কারণ তারা চেয়েছে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি করে এটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং এটা দিয়ে তারা বেনিফিশিয়ারি হওয়া। আগেই তো ভালো ছিলাম, কি লাভ হইল? সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন বলে মনে এইটা হচ্ছে এখন পরের আলোচনা। তাহলে এখন দেখেন তারা যেটা চাচ্ছে এক্স্যাক্টলি, রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু এই ট্র্যাপে পড়েছে। দেখেন বিএনপির নেতারা অন্য দুইটা রাজনৈতিক দলকে এখন বকাঝকা করছে, জামাতকে, এনসিপিকে বলছে। জামাত, এনসিপি নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে দেখবেন যে অনেক কথাবার্তা বলছে। সাধারণ ছাত্রদের ব্যানারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে যেখানে তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। দেখেন হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও আমরা অথবা রিপন ভাইরা তো আমরা হাজারটা বক্তব্য দিছি। আমরা কি হাসিনার বাপমা তুলে কোনোদিন গালি দিয়েছি, কোনো স্ল্যাং ব্যবহার করেছি? বাংলাদেশে পলিটিক্যাল আমরা সর্বোচ্চ কী বলছি? ফেরাউন বলছি, দানব বলছি, নমরুদ বলছি, কিন্তু বাপমা তুলে গালি দেওয়াটা। তো সেখানে দেখেন এখানে কি করতেছে, তারেক রহমানকে পার্সোনালি স্ল্যাং ইউজ করে গালি দেওয়া হচ্ছে। এটা কিন্তু কখনো করা হয়নি। আমি যেহেতু গণতান্ত্রিক, হাসিনার ব্যবহৃত শব্দ প্রয়োগ করতেছে এক্স্যাক্টলি, এবং তার থেকেও খারাপ শব্দ। হাসিনা ওই শব্দগুলো ব্যবহার করে নাই তারেক রহমানকে নিয়ে। দুর্নীতিবাজ বলেছে, তারেক রহমানকে কি বলেছে? দুর্নীতিবাজ বলেছে, চাঁদাবাজ বলেছে, পালিয়ে গেছে বলেছে, ষড়যন্ত্রকারী বলেছে, তো ওই অমুকের সাথে আইএসআই এর দালাল বলছে। কিন্তু এই যে স্ল্যাংগুলো ব্যবহার করছে এটা করা হয়নি। তাহলে এক্স্যাক্টলি তারা যেটা চাচ্ছে, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষের শক্তির ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করা। বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে, বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলবে, এনসিপি বিএনপির বিরুদ্ধে কথা বলবে, দেশটাকে অস্থিতিশীল করে ফেলা। এবং দেখেন ছাত্র দলের একটা প্রোগ্রাম হয়ে গেল, বিশাল সমাবেশ, সেখানে স্লোগানটা আসছে কি দেখেন, আবার রাজাকারের স্লোগান ফিরায় নিয়ে আসা হচ্ছে। তাহলে দেখেন এইটা কাম্য না।
এবং আমরা গতকালকে একটা টকশোতে ছিলাম, আমি রিপন ভাইকে পার্সোনালিও বলেছি যে এই সিচুয়েশনটাকে টেন্স করে ফেলেন, আমরা কারো ফাঁদে পা দেব না, বরং এখন দরকার আমরা বিএনপি বড় দল আকারে তাদের দায়িত্ব প্রত্যেক রাজনৈতিক দলের অফিসে গিয়ে চায়ের দাওয়াত নিয়ে সেখানে যাওয়া, কথা বলা, এই টেন্স সিচুয়েশনটা কমায় নিয়ে আসা, আবার সেই ইউনূস এবং তারেক রহমানের ডায়ালগের লেভেলে চলে যাওয়া। কনভারসেশনে চলে গেলেই যেটা হবে, এই যে স্যাবোটিয়াররা যেটা অ্যাচিভ করতে চাচ্ছে সেটা অ্যাচিভ করতে পারবে না। জি, ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল পার্টিগুলো জেনুইন কম্পিটিশনের মধ্য দিয়ে আপনার পদ পদবি পাওয়া, ক্ষমতায় যাওয়া, এমপি মন্ত্রী হওয়া, এই অনেকগুলো আকাঙ্ক্ষা তো আসলে জমে গেছে পাওয়ার পলিটিক্স। স্ট্রাকচারাল পলিটিক্সের যে ডেভেলপমেন্ট সেটা হয় না, পুরো মানে জিনিসটা তো নাই। 16 বছর ধরে দেশে কোনো রাজনীতি ছিল না। আর ফ্যাসিবাদ যেটা করে, জাতীয় চরিত্র নষ্ট করে দেয় মানুষের। কারণ চিন্তা করে দেখেন, গত 16 বছর ধরে আমাদেরকে যতটুকু চিৎকার করে কথা বলতে হয়েছে, যদি আমরা এই পরিমাণ ব্লাড প্রেশার হাই করে, এই হাই ভলিউমে চিৎকার করে কথা না বলতাম, আমরা কিন্তু অনেক শব্দ যেগুলো ব্যবহার করেছি এটা আসলে কখনো করতাম না। এবং চিৎকার করে কথা বলতে বলতে যেটা হয়, আপনি কিন্তু যেখানে চিৎকার করবার প্রয়োজন নাই সেখানেও কিন্তু আপনি চিৎকার করে কথা বলার অভ্যেস হয়ে যায়। এবং এটা আমি আমার বাসার ক্ষেত্রে গেলে বুঝি। আমার বাসার লোকজন আমাকে বলে যে তুমি সাডেনলি টেম্পার্ড হয়ে যাচ্ছ কেন, মানে এটা সে কখনো এক্সপেক্ট করে নাই। যে অথবা যে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করছি, সে বলছে গত 4-5 বছরে তোমার ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়ে গেছে, টেম্পারামেন্টে পরিবর্তন হয়ে গেছে। এখন এটা দায় কি আসলে আমার নিজের? এইটা হাসিনা আমাকে এই টেম্পারমেন্টটা দিয়েছে। তো হাসিনার মতো শেখ পরিবার অথবা আওয়ামী জাতীয় পার্টির যে কার্টেলস, মাফিয়াস, এরা যেটা করেছে, একটা ন্যাশনাল ট্রমা তৈরি করে দিয়ে গেছে, একটা জাতীয় চরিত্র নষ্ট করে দিয়েছে। পুরো জাতিকে সে আপনার মানে এমনভাবে পলিউট করছে, চিন্তায়, কাজে, প্রসেসের ভিতর থেকে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। এইটার আমরা সবাই কালেকটিভ ভিকটিম, আমরা সবাই এটা সম্মিলিত শিকার এই বাস্তবতার। এখন সেইখান থেকে কোনো ওভার মানে শর্টকাট কোনো এক্সিট নাই, অধৈর্য হয়ে যাবো তাই বলে বাস্তবে তাই হবেন। কারণ হচ্ছে যে আপনি কোনো প্রসেসে যখন এন্ড দেখবেন না, সমাধান দেখতে পাবেন না, তখন আপনি কি করবেন? আপনারা দেখবেন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে সাডেনলি আমরা কি করি? আমরা ঘামানো শুরু করি, অস্বস্তি ফিল করি। আপনি যদি জামা পরা থাকেন, পাঞ্জাবি পরা থাকেন, সেটা খুলে ফেলেন। খুলে যত কম কাপড় পরে ফ্যানের নিচে বসা যায় অথবা খোলা জানলার পাশে বসা যায়, দরজার পাশে বসা যায় চেষ্টা করবেন। এখন বাস্তবতা হচ্ছে কারেন্ট চলে গেছে, আপনার দক্ষিণা বাতাস বন্ধ, প্রচণ্ড গুমোট আবহাওয়া আছে, আপনার দরজা বন্ধ, জানলা বন্ধ, এবং এমন একটা জায়গায় বসে আছেন যেখানে বলা আছে ওই চেয়ারটাতে বসলে কোট টাই খোলা যাবে না। হাসিনা আমাদেরকে যে এনভায়রনমেন্টটাতে রেখেছে আর কি, এটা নাম হলো সাফোকেটিং এনভায়রনমেন্ট। এই সাফোকেশনের মধ্যে পুরো একটা জাতি গত 16 বছর আবদ্ধ ছিল। এখন সেই জায়গাতে কিন্তু আমাদের সবার বিহেভিয়ারাল প্রবলেম আছে। এবং এই বাস্তবতাটা যেটা হয়েছে, সাডেনলি আমি সবকিছুর ভিতরে আমি আওয়ামী লীগ দেখি। এই জন্য যেটা হয়, আপনি দেখবেন যে একটা কালেকটিভ ট্রমার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো স্যাবোটাজ, যেমন আপনারা গণমাধ্যমে প্রশ্ন করবেন, 2টা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, এই মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করলো, এই মনে হয় মব জাস্টিসের দেশ ভরে গেছে, এই মনে হয় সাডেনলি আমরা উগান্ডা হয়ে গেলাম, এই মনে হয় এইটা হয়েছে ওইটা হয়েছে, এই মনে হয় হাসিনা ফিরে আসতেছে। এই ট্রমাটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেসে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আগে যেটা বলেছে, এটা রেজলিউশন হচ্ছে কম্পিটিটিং পার্টিস যারা আছে, পলিটিক্যাল পার্টি, তাদের আচরণে সংযত হইতে হবে। বিএনপির সমালোচনা করা শতভাগ ন্যায্য, তারেক রহমানের সমালোচনা করা শতভাগ ন্যায্য, কিন্তু তারেক রহমানের সমালোচনা কোনটা? তাকে গালি দেওয়া, না তার বক্তব্যে তার আর্গুমেন্ট, তার যুক্তিকে খণ্ডন করা? একটা হলো ডেমোক্রেসি আর একটা হলো অভদ্রতা। তো সেই জায়গাটাতে আমাদেরকে বর্ডারটা টানতে হবে, সীমানা টানতে হবে। আমি রিপন ভাইয়ের সাথে তর্ক করব, আলাপ করব, দ্বিমত করব, সবই করব, কিন্তু আমি ওনার বাপ মা তুলে কথা বলতে পারবো না। এইটা তো মানে বিয়ন্ড দ্য লিমিট। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতর নিজেদের ভিতরে বোঝাপড়াটা দরকার, চা খাওয়া বসা দরকার। তারেক রহমান এবং প্রয়োজনীয় প্রফেসর ইউনূসের সাথে আবার একটা মিটিং দরকার। এরকম একটা মিটিং হলে যেটা হবে, ওই যে সাবোটিয়াররা ডিপ স্টেট যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করবে, বাংলাদেশের দলগুলোর ভিতরে ক্যাওয়াস লাগায় 111-এর মতো মার্শাল ল জারি করবে, বাংলাদেশে অনেক মানে ক্রিমিনাল মাফিয়া দর্জি যারা আছে, লেন্দুব দর্জি, তারা মার্শাল ল কীভাবে জারি করতে হয়, কীভাবে আর একটা 111 করা যায়, সংবিধান কিভাবে সাসপেন্ড হবে, এইগুলোর আলোচনাও বিভিন্ন মহলে অলরেডি চলছে। অতএব সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে, জাতীয় শত্রু প্রশ্নে আমরা কেউ কারোর শত্রু না। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি বিএনপির শত্রু না। এই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে আমাদের ভিতরে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী,
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর জাতীয় শত্রু ডিফারেন্ট জিনিস। আমার জাতীয় শত্রু হচ্ছে দিল্লি, ভারত এবং তার যারা দালাল লেন্দুবদর্জিরা আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, এরা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। অতএব যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষকে একাট্টা করা যাবে না। এখানে ভাষা, আচরণ, কথাবার্তা, তর্কটাকে আলাদা করে ফেলতে হবে। তা না হলে যেটা হবে, আমরা শত্রুর ফাঁদে পড়ব। এবং শত্রুর ফাঁদে পড়লে বাস্তবে মনে হচ্ছে যে বিএনপি একটা স্লোগান দিয়ে মনে হয় জিতে গেল, এনসিপি মনে হয় বিএনপিকে আর একটু দুইটা গালি দিয়ে মনে হয় জিতে গেল, জামাত মনে হয় এটা করে আবার জিতে গেল। সবাই যার যার কুয়াতে বসে মনে করবে আমরা জিতে গেছি, কিন্তু সবাই আসলে কুমিরের মুখের মধ্যে পড়বে আর কি। এরপরে এইটা হচ্ছে বাস্তবতা। এই কুমিরের ফাঁদে আর পা দেয়া যাবে না, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। যে সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া সবাই মোটা দাগে পিয়ারের পক্ষে। পিয়ার মানে ভোটের পিয়ার। কমিশন যেটা প্রস্তাব দিয়েছিল যে উচ্চ কক্ষ গঠিত হবে, 100 সদস্য থাকবে এবং সেটা ভোটের পিয়ারের উপরে ভিত্তি করে সদস্য মনোনীত হবে, দলগুলো ওইভাবে অ্যাপয়েন্ট করবে আর কি। তো সেখানে বিএনপির পজিশন হচ্ছে যে নিম্নকক্ষে আসনের বিএনপির পক্ষ তো দাবি তো ছিল যে পিয়ার পদ্ধতি যারা ভোট চায় তার নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, এসব বক্তব্য তো আছে। পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা আপনি বলতেই পারেন। বাট আমরা যেটা দেখি এখানে দ্বিমতের জায়গাটা হচ্ছে বিএনপি চাচ্ছে যে আপনার নিম্নকক্ষে যে আসন যে যেটা পাবে সেই আসনের সংখ্যানুপাতেই উচ্চ কক্ষে এটা পাবে আর কি। এই জায়গাটাতে হচ্ছে বিরোধ আর কি। নীতিগতভাবে সব রাজনৈতিক দল কিন্তু উচ্চকক্ষের পক্ষে, সব রাজনৈতিক দল, এবং সদস্য সংখ্যা 100 হবে সেটার। কিন্তু যেটা হচ্ছে যে এটা গঠিত কিভাবে হবে এবং তার কাজ কি হবে, এই দুইটা প্রশ্নে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মোটামুটি ঠিক বিপরীত মেরুর বাস্তবতা বিরাজ করছে। যে বিএনপির পজিশন হচ্ছে সে কোনোভাবেই সরাসরি ভোটের পিয়ারে উচ্চকক্ষ নির্বাচিত হোক, সেটা সে চাচ্ছে না। তার পজিশন, পলিটিক্যাল পজিশন এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে সে চাচ্ছে যে কোনো বিল, কোনো প্রস্তাবনা সেটা 1 মাসের বেশি অথবা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত যেতে পারে, এই উচ্চকক্ষ আটকে থাকতে পারবে না, এটা অটোমেটিক নিম্নকক্ষে চলে যাবে এবং পাশ হয়ে যাবে। বিএনপির একটা পজিশন হচ্ছে বাজেট উচ্চকক্ষে পেশ হবে না। আর একটা হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন আছে, তারা নিম্নকক্ষে 2/3 প্লাস গণভোটের ব্যাপারে বলে দিয়েছে, উচ্চকক্ষের এখানে কোনো অংশগ্রহণ জরুরি না, তারা ফিল করছে আর কি। অথবা যদি তাদেরকে খুব বেশি বুঝতে পারছি যে একটা যদি মানে সিটের ইয়েতে হয়, সংখ্যানুপাতে হয় তাদের ফরম্যাটে, তাহলে হয়তো তারা সিম্পল মেজরিটির মতামত নিতে পারে, এই ব্যাপারে তারা একমত হতে পারে। কিন্তু সেইটাতে হচ্ছে আমরা যারা অন্যান্য দল আছি, ধরেন জামাত, চরমোনাই, এবি পার্টি, এনসিপি, তাদের এবং বাম সংগঠনগুলো, তাদের বক্তব্য হচ্ছে যে যদি পিয়ারটা, ভোটের পিয়ারটা না হয় তাহলে হচ্ছে এটা সিম্পলি সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয়ে গেল। যে 300 আসনের পরে আবার 50 জন মহিলা সংরক্ষিত আসন হয় সিটের আসনের পরিসংখ্যান মোতাবেক, তাহলে ওই রকম একটা সংরক্ষিত সংসদ করবার তো আসলে কোনো প্রয়োজন নাই, উচ্চকক্ষটা প্রয়োজন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি নিম্নকক্ষকে জবাবদিহিতা করবার মতো মোটামুটি একটা জায়গা না থাকে, তাহলে এটা করে লাভ হবে না। এবং সবার মাথায় হচ্ছে যে আপনার হাসিনার এই কেয়ারটেকার প্রভিশনটা যে মানে অ্যাব্রাপ্টলি বাতিল করে দিল 2/3 মেজরিটি দিয়ে, গণভোটেও গেল না এবং অন্য কোনো মেকানিজমও ছিল না তাকে বাতিল করবার, সেইটা মাথায় রেখে তারা মনে করছিল উচ্চকক্ষটা থাকলে নিম্নকক্ষের এই স্বৈরাচারী আচরণগুলোকে একটা ব্যালেন্স করবার, নিয়ন্ত্রণ করবার একটা জায়গা থাকবে। তো সেটা সংখ্যানুপাতিক হারে যে নির্বাচনের কথা বলছে সেটা নিম্নকক্ষের জন্য। আমি যদি একটু ফুয়াদের সাথে নিম্নকক্ষের জন্য আমি যদি ফুয়াদকে যদি একটু ইন্টারঅ্যাক্ট করতে চাই, আপনার যেহেতু আমি তো আর আমার পার্টি থেকে আলোচনায় যাই না, আমি তো একজন নাগরিক, আমার নাগরিক ভাবনাও তো থাকতে পারে, সব কিছু আমি পার্টি রিপ্রেজেন্ট করি না, এটা আমার একেবারে আমার নাগরিক ভাবনা, মানে ব্যক্তিগত ইস্যু। সিনেট যদি থাকেও, যদি ফাইনালি এই দেশে, ছোট দেশে, আমি পার্সোনাল অপিনিয়ন, আমার দল সিনেটের পক্ষে। সিনেট মানে উচ্চকক্ষ, মানে এটার নাম কি হবে আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে এই দেশে একটা উচ্চ কক্ষের প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, গেলে এটা আলাদা ইস্যু। দ্বিতীয়ত যদি থাকেই, তাহলে উনি যেটা বললেন একটা এক্সটেন্ডেড সংরক্ষিত আসনের ব্যবস্থা বা এসবের দিকে না, যে আপনারা কি ডাইরেক্ট আমেরিকার মতো ওখানকার সিনেটররা কি ইলেকশন করে আসে না? তো ইলেকশন করে আসতে বলেন। আচ্ছা, দুইটা উত্তর দিই। একটা হচ্ছে যে ইন প্রিন্সিপাল এবি পার্টি এবং আমার এখনো ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা উচ্চকক্ষের পক্ষে না, কিন্তু কমিশন যখন ছাড় দেবার জন্য বারবার বলছিল যে আমরা একমত হবার স্বার্থে
ছাড় দিতে পারি কিনা, তখন এবি পার্টি এই জায়গাটাতে ছাড়ে আসছে, ঠিক আছে আমরা উচ্চকক্ষ মেনে নেব, তবে সেটা ভোটের একটা সংখ্যানুপাতে হইতে হবে এবং ন্যূনতম একটা জবাবদিহিতা আনতে পারবে নিম্নকক্ষে, যে বিলটা ধরে ন্যূনতম 6 মাস আটকায় রাখতে পারবে, যে এখানে নিম্নকক্ষকে ছাড় দিতে হবে, বাজেট পেশ করতে হবে, কিন্তু বাজেট সে ব্লক করতে পারবে না, বাজেট এখানেও পেশ হবে, উচ্চকক্ষেও পেশ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।